বাড়ানো যাবে না সয়াবিন তেলের দাম, ব্যবসায়ীদের আবদারে ট্যারিফ কমিশনের মানা। একীভূতকরণের নামে বেসিক কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা, বিশেষজ্ঞদের হতাশা। ধার করে ধারের টাকা পরিশোধের প্রবণতা বাড়ছে প্রতি বছর, চিন্তিত অর্থনীতিবিদরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো যাবে না, ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 163 টাকার বেশি বিক্রি করা যাবে না, যদিও বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা শুরু করেছেন ব্যবসায়ীরা। 16 এপ্রিল থেকে 15% ভ্যাট আদায় হচ্ছে সব ধরনের সয়াবিন তেল আমদানিতে। সেই হিসাবে প্রতি লিটারে 10 টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ব্যবসায়ীরা। দাম বাড়ানোর এই আবেদন আমলে নেয়নি সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আমদানি মূল্য ও কর হার পর্যালোচনা শেষে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল 163 টাকার বেশি বিক্রি করা যাবে না। এই মূল্য বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী কর্তৃক নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য রিভিশন বা পরিবর্তন বিষয়ে আগের মূল্য 163 টাকা মূল্য কার্যকর থাকবে। ট্যারিফ কমিশন বলছে গড়ে প্রতি টন সয়াবিন তেলের দাম $945 বেশি নয়। সেই হিসাবে প্রতি লিটারের দাম $1 কম। তাহলে ভোক্তা পর্যায়ে দাম এত বেশি কেন, সেই প্রশ্ন ছিল ব্যবসায়ীদের কাছে। আমাদের কস্টিং টস্টিং সব কিছু দেওয়া হয় এবং ওনারাও খবর নেন বাংলাদেশ ব্যাংক থেকে কতগুলো এলসি হয়েছে, কী কী রেটে হয়েছে, এগুলো নিয়ে আবার একটা করে মিটিং করে ওনারা একটা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেকই মালগুলো বিক্রি করা। 163 টাকায় যদি যৌক্তিক দাম হয় তো সেটা ঠিক রাখতে হলে হয় ট্যাক্স কমাইতে হবে অথবা আপনার অলরেডি দাম বাড়াইতে হবে। দুইটা একটা না করলে তো আপনার আমদানি হবে না। ভোজ্য তেলের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো, এরই মধ্যে অনেকে দামও বাড়িয়েছে। রেটটা আমরা আগের মধ্যে এখনো বেচতেছি, কিন্তু আমাদের কাছে কোম্পানি বাড়তি চাইতেছে। দাম বাড়লে তো বডি রেটও বাইরে আসবে, কিন্তু বডি রেট বাড়তে নাই, কিন্তু আগের মালই তারা বাড়াই নিতেছে। এখন যদি রেট বাড়ায় তাহলে তো আমাদের ইনভেস্টও তো বেড়ে যাবে, তাহলে আমাদের লাভ। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তা সাধারণের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। হরিলুট করে মাত্র 5 বছরের মধ্যেই ডুবানো হয়েছিল শতভাগ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডকে। তবে যাদের কারণে জনগণের অর্থের বেহাত হয়েছে, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন তারা। উল্টো একীভূতকরণের নামে ব্যাংকটির নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়ার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মিনহাস হোসাইন। এক যুগ আগেও সবল ব্যাংক হিসেবে শিল্প খাতে অবদান রেখে আসছিল শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। আব্দুল হাই বাচ্চুর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর 2009 থেকে 14 সাল পর্যন্ত ঋণের ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যে তলানিতে ঠেকে ব্যাংকটি। 2010 সালে বেসিক ব্যাংকের নিট মুনাফা করেছিল 66 কোটি 9 লাখ টাকার উপরে। খেলাপি ঋণ ছিল মাত্র 224 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 5%-এরও নিচে। আর বর্তমানে ব্যাংকটির মূলধন ঘাটতির পাশাপাশি সবশেষ হিসেবে নিট লোকসান ঠেকেছে 130 কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ 8,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 64%-এর উপরে। এছাড়া 2009 থেকে 2014 সালের এই 5 বছরে অবৈধভাবে নিয়োগ দিয়েছে অন্তত 713 জন। যাদের জন্য এই বেসিক ব্যাংকটা খারাপ হলো, তাদের কোনো বিচারের ব্যবস্থা না করে, তাদেরকে কোনো দায়বদ্ধতার মানে ফ্রেমওয়ার্কের মধ্যে না এনে, বরঞ্চ এটাকে আপনি মার্জারে ঠেলে দিয়ে বরঞ্চ তাদেরকে দায়হীন করে দিচ্ছেন। গ্রাহকদের আমানতের অর্থ সুরক্ষায় ব্যাংকটিকে বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূতর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে যারা ব্যাংকটির অর্থ লুট করেছে বা অনিয়মের সহায়তা করেছে, আইনের আওতায় আসেনি কেউই। বরং বেসিক ব্যাংকের নাম মুছে দেওয়ার মাধ্যমে অর্থ লুটকারীদের দায়মুক্তি দিচ্ছে সরকার, বলছেন এই অর্থনীতিবিদ। হয়তো আপনি নাম পরিবর্তন করতে পারেন মানে কিছু দিনের জন্য, কিন্তু ডেফিনেটলি এগুলোর জন্য যারা দায়ী তাদের কথাবার্তা ভোলা একটু মুশকিল হবে, এবং ভুলে গেলে বলে কি আপনার তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এটা অনেকটা মানে শাস্তিবিহীনভাবে একটা অপরাধকে পাশ কাটিয়ে
নতুন করে স্টার্ট করার মতো, যে আমরা অনেক পাপ করেছি, পাপ করার পর থুক্কু বলে আবার শুরু করলাম। একই চিত্র রাষ্ট্রায়ত্ত বিডিবিএল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেরও। আর অনিয়মে ডুবতে থাকা ন্যাশনাল ব্যাংক ও ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে সরকারের জন্য মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠছে বিদেশি ঋণের দায় পরিশোধ। চলতি অর্থবছরের প্রথম 8 মাসেই যা ছাড়িয়েছে $2 বিলিয়ন। বিশেষজ্ঞরা মনে করছেন, যে হারে চাপ বাড়ছে সেই গতিতে বড় হচ্ছে না পরিশোধের সক্ষমতা। ফলে কয়েক বছরের মধ্যেই বাড়তি সংকটে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। রাকিব আল জাবেদের প্রতিবেদন। স্বাধীনতার পর গেল 5 দশকের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বিদেশি ঋণ এবং সহায়তার। বিশেষ করে বহুজাতিক সংস্থাগুলোর সহজ শর্ত এবং বেশ কয়েকটি দেশের অর্থ মওকুফ ও বেয়াতি সুবিধা ত্বরান্বিত করেছে মৌলিক অবকাঠামো নির্মাণ। কিন্তু গেল 1 দশকের কার্যক্রমে সেই ঋণই যেন হয়ে উঠেছে মাথা ব্যথার বড় কারণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাবে গেল 5 বছরে কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিদেশি ঋণের স্থিতি $44 বিলিয়ন থেকে বেড়ে হয়েছে প্রায় $71 বিলিয়ন। তবে এই ঋণ বৃদ্ধির বিপরীতে পরিশোধের প্রবণতা বাড়ছে জ্যামিতিক হারে, যার বড় প্রমাণ 2023-24-এর প্রথম 8 মাসেই $2 বিলিয়ন ছাড়ানো। এই ধারাবাহিকতা চলতে থাকলে অর্থবছর শেষে শোধ করতে হতে পারে $3.5 বিলিয়নের ওপরে। সুদের দায়ভারও বাড়ছে, কিন্তু এটার বিপরীতে ঋণ পরিষেবার যে চাপটা, সেই চাপটা সহ্য করার মতো অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আমাদের বর্তমানে দুর্বল আছে। দুশ্চিন্তার কারণ হলো যে যেসব ঋণগুলো নেওয়া হয়েছে লাইবর বা এসওএফআর প্লাস ইন্টারেস্ট রেটে, গত কয়েক বছরে সেগুলো আবার অনেক বেড়েছে। যেহেতু এগুলি সরকারি ঋণ, সেক্ষেত্রে শুধু যে বাজারে ডলার থাকলেই আপনি ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না তা না। যে ঋণ পরিশোধ করার মতো টাকা সরকারকে আয় করতে হবে। মূলত বড় প্রকল্প বানাতে গিয়ে মোটা অঙ্কের ঋণ নিতে শুরু করে সরকার, যা অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বাস্তবায়নে ঋণের শর্ত তুলনামূলক কঠিন হওয়ায় চাপ বাড়ছে দিন দিন। বিপরীতে রাজস্ব আয়ে প্রত্যাশিত গতি না থাকায় সময়মতো পরিশোধ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দক্ষতায় নজর না দেয়ায় ঘনীভূত হচ্ছে এই সমস্যা। ঋণটা আমরা যেই শর্তে নিচ্ছি, যার কাছ থেকে নিচ্ছি, সেখান থেকে আমরা বড় সুযোগ যেগুলো আছে দীর্ঘমেয়াদী সস্তায় ঋণ পাওয়া, সেই সুযোগগুলো পুরোপুরি ব্যবহার করছি কিনা, ঋণ যে কাজের জন্য নিচ্ছি সেই কাজটা জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে কিনা। সব দিক থেকেই আমরা একটু বিপর্যয় এখনো বলবো না, কিন্তু ওই দিকে আমরা যাচ্ছি। সব কিছুর মূলেই কিন্তু হচ্ছে রাজস্বের ঘাটতি। রাজস্ব যদি বেশি হতো তাহলে ধার কম করতে হতো, তাহলে ঋণও হতো না। কাজেই আমাকে রাজস্বটার দিকেই নজরটা বেশি দিতে হবে। চলতি অর্থবছর শেষে প্রায় $10 বিলিয়ন প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য সরকারের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আর এর সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর সময় হলো একটা বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। ভর্তুকি মূল্যে বিক্রির জন্য 10,000 টন মসুরের ডাল আমদানি করছে সরকার। ভারত থেকে আনা প্রতি কেজি ডালের দাম পড়বে $102.75। সেনা কল্যাণ সংস্থা এবং নাবিল নবা ফুড লিমিটেড এই ডাল আমদানি করবে, যাতে ব্যয় হবে $103 কোটি। তবে টিসিবির মাধ্যমে বিক্রির ক্ষেত্রে প্রতি কেজিতে $19 ভর্তুকি দেবে সরকার। চলতি অর্থ বছরে সংস্থাটির জন্য মসুর ডাল কেনা লক্ষ্যমাত্রা 2,88,000 টন। এছাড়া নারায়ণগঞ্জের 2,500-এ নির্মিত অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোর উন্নয়ন প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তির বিষয়টিও অনুমোদিত হতে পারে এই সভায়। জানাবো শেয়ার বাজারের খবর। আজও পতনের ধারা অব্যাহত রয়েছে শেয়ার বাজারে। সূচক কমেছে 2 স্টক এক্সচেঞ্জেই। সংক্ষেপে জানিয়ে দেব সেই তথ্য। আমরা দেখতে পাচ্ছি আজকের যে লেনদেন, সেই চিত্র
চিত্রে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে পরিবর্তন হয়েছে 11 পয়েন্ট পরিবর্তন হয়েছে সূচক এবং সার্বিক সূচক দাঁড়িয়েছে 5,763 পয়েন্টে। আমরা যদি এই চিত্রের বিস্তারিত জানতে চাই তাহলে দেখতে পাবো যে 106টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 222টির, অপরিবর্তিত রয়েছে 67টির, আর সার্বিক লেনদেন হয়েছে 482 কোটি টাকার। আমরা এবার যাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরে। সেখানে দেখতে পাচ্ছি যে 78 পয়েন্ট সূচক কমেছে এবং সবশেষ সূচক দাঁড়িয়েছে 16,459। আমরা যদি সার্বিক চিত্র দেখতে চাই, সার্বিক চিত্র দেখতে আমরা পাচ্ছি যে 70টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 106টির এবং অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানির শেয়ারের দর এবং মোট লেনদেন হয়েছে 12 কোটি টাকার শেয়ার। আমরা শেয়ারের খবরাখবর জানলাম। এটি ছিল মূলত ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের যে খবরাখবর, এবং এরই সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সময় হলো আরেকটা বিরতি। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। 2024 সালে বিদেশি বিনিয়োগে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ দেশ হচ্ছে পূর্ব এশিয়ার কম্বোডিয়া। IMF বলছে বিনিয়োগের কারণে আগামী বছর দেশটি এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে দাঁড়াবে। এরপরেই আছে ফিলিপাইন ও আফ্রিকার দেশ কেনিয়ার নাম। নাদিয়া ইসলাম তুলির প্রতিবেদন। সাধারণ অর্থে বৈদেশিক বিনিয়োগ বা FDI বলতে এক দেশ থেকে ব্যক্তি, কোম্পানি বা কোনো সংস্থা দ্বারা অন্য কোনো দেশের ব্যবসায় বিনিয়োগ করাকে বোঝায়। মূলধনের প্রবাহকে সহজ করার পাশাপাশি নতুন চাকরি সৃষ্টি সহ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে বিশেষ এই প্রক্রিয়া। 2024 সালে FDI সম্ভাবনার তালিকায় শীর্ষ 10টি দেশের অধিকাংশই এশিয়া মহাদেশের। FDI এর বাজারে সবচেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। ধারণা করা হচ্ছে গেল বছর যার জিডিপি 5.6% থেকে বেড়ে চলতি বছর হতে পারে 6.1%। IMF বলছে আগামী বছর এটি এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। মূলত চীন, দক্ষিণ কোরিয়া ও EU এর সাথে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে বাণিজ্যের প্রসার হয়েছে। গেল বছর কম্বোডিয়ার FDI প্রকল্প বেড়েছে 110 গুণ। এছাড়াও চীনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর অর্থনৈতিক উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এর পর্যটন খাত। তালিকার দ্বিতীয় স্থানে আছে ফিলিপাইন। এবছর সেখানে জিডিপির প্রবৃদ্ধি 5.3% থেকে বেড়ে হতে পারে 5.9, যা সরকারি বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়তা করছে। বিনিয়োগের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর নবায়নযোগ্য জ্বালানি খাত। এরপরে অবস্থান আফ্রিকান দেশ কেনিয়া। এরই মধ্যে বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি US এর ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না RNA ভ্যাকসিন উৎপাদনের জন্য $500 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করেছে। এছাড়াও দুবাইয়ের প্রতিষ্ঠান AMEA পাওয়ার গ্রিন হাইড্রোজেনের উৎপাদনের জন্য $2.29 বিলিয়ন পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। ফলে গেল বছর কেনিয়ায় FDI প্রকল্পের প্রবৃদ্ধি হয়েছে 50%। তালিকায় পূর্ব ও মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশের নামও রয়েছে, আর প্রতিবেশী দেশ ভারত রয়েছে 10 নম্বরে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।